গ্রামের বিশুদ্ধ বাতাসে গরুর মাংসের ঘ্রাণ এতটাই তীব্র যে পেটে ক্ষুধা ধরে গেল আমাদের। সদ্য জবাই করা গরুর মাংস দরদাম করে কিনে এনেছে ইমন রিপন। 7 কেজির পার মনে হয় যে 49 হয় না, আমি 350 টাকা কম বলি। পাশে রেডিওতে গান বাজিয়ে উৎসব জমিয়ে রেখেছেন 70 ঊর্ধ্ব এক বৃদ্ধ। এরই মধ্যে হঠাৎ বাড়িতে শুরু হলো কোচিং ক্লাস। সমস্ত এক পয়সা পাটায় মশলা পেশা, হামানদিস্তায় পেশা সব চলছে একসাথে। ইমন সে তখনও রাজমিস্ত্রির কাজে ব্যস্ত। কাসর ভাই, আমাদের বাড়িতে আজ আপনাদের দাওয়াত রইল, যাবেন কিন্তু অবশ্যই। কাকা আপনিও কিন্তু যাবেন, মিস করবেন না, ঠিক আছে? আর এদিকে কে যেন চুলাটা ভেঙে ফেলেছে। আজকের উৎসবটা কিন্তু একটু আলাদা। কয়রা চরপাড়ায় আজ আসলে ঘটছে কি? এই যে শুধু মিষ্টি চান, এই যে নেন মিষ্টি নেন, খান। ইমন ও রিপন দুই ভাই। ইমন গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে আর রিপন সুযোগ পেয়েছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। শেষ পর্যন্ত রিপন ভর্তি হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এই আর কি অল্প কিছুদিন পরে, এক মাস কি 1.5 মাসের মতো আছে। ভার্সিটি এইখান থেকে হয়তো 30 কিলো মতো হবে। এখান থেকে আমি যাতায়াত করে পড়াশোনা করব এবং মাঝে মাঝে এদের সাথে কাজ করব। আমার হচ্ছে 3 তারিখ থেকে ক্লাস শুরু হবে। হ্যাঁ, টেনশন তো একটু আছেই যে ওখানে যায় নতুন নতুন সব কিছুই, ওখানে কিছু খরচের ব্যাপার স্যাপারও আছে। আর ইউনিভার্সিটিতে তো কাজ করে এভাবে পড়াশোনা করা যাবে না, কারণ প্রতিদিনই কলেজ করে ভার্সিটিতে যাওয়া লাগে এবং ক্লাস করা লাগে। তাহলে এমন অবস্থায় আমি যে এখানে থাকতে যে কাজগুলো করতাম, এই যে রাজমিস্ত্রি কাজ করতাম, কিন্তু ওখানে যেহেতু আমি রাজমিস্ত্রি কাজ করতে পারবো না। টিউশনে আমার দরকার এখন ওইখানে, কিন্তু ওইখানে যেহেতু আমি পরিচিত না ওইভাবে, আর রাজশাহীতে আমার জানা মতে টিউশনেও কম, সেক্ষেত্রে প্রথম 3-4 মাস আমার কষ্ট হবে, কারণ টিউশনে পৌঁছাতে বা আবিজাবি করতে আমার একটু কষ্টই হবে আর কি। তাদের মা বেহুলা খাতুন, 5 ভাই বোনের সংসার। বাবা বহু বছর আগেই মারা গেছেন। সংসারের হাল ধরেছে এই দু ভাই, কখনো রাজমিস্ত্রির কাজ, কখনো কৃষি কাজ। হ্যাঁ, আমার দায়িত্বটা বেশি। আমার বাবা মারা যাওয়ার পরে তো সকল দায়িত্ব আমার উপর পড়েছে। এই সাইডে আমার জিএসটি পরীক্ষার পরের দিন থেকে আমি কাজ করতেছি। ইমন রিপনের গল্পটা আলাদা। তারা পড়াশোনার ফাঁকে কাজ করেননি, বরং কাজের ফাঁকে পড়াশোনা করেছে। একসাথে রাজমিস্ত্রির কাজ করেছে। বড় ভাই কলেজে গেলে ছোট ভাই কাজ করেছে, আবার কলেজ শেষে বড় ভাই কাজ শুরু করেছে যাতে ছোট ভাই প্রাইভেট পড়তে যেতে পারে। তো আমার ছোট ভাই রিপনকে আমি পড়ার জন্য উৎসাহ জাগে এবং আমি কাজ করি। আর কাজ করার পাশাপাশি আমি তীব্র প্রচেষ্টা চালাই আমার পড়াশোনার জন্য। হ্যাঁ, আমার যখন খুবই দরকার হয়, এক্সাম সামনে বাজে, তখন আমার ছোট ভাইকে আমি কাজে পাঠা দিয়ে আমি পরীক্ষার হলে। আমি অনেকটা সময় রিপনের সাথে কাটিয়েছি, প্রায় ক্লাস 8 থেকে এইচএসসি পর্যন্ত আমরা একসাথে কাটিয়েছি। এক্সামের সময় বিশেষ করে দেখতাম দুই ভাই পড়াশোনা করতো। একদিন যদি এক্সাম গ্যাপ থাকতো, এক ভাই কাজ করতে যাইতো, আরেক ভাই ক্লাস করতো। আবার শনিবার শুক্রবার এই দিনগুলোতেও দেখতাম যে একজন কাজ করতো, একজন ক্লাস করতো, বাকি দিনগুলো আবার একসাথে ক্লাস করতো। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গরু পর্যন্ত বিক্রি করতে হয়েছে। আমরা যখন গেলাম সিরাজগঞ্জের উল্লাপাড়ার কয়রা চরপাড়ায়, তাদের বাড়িটা দেখে মনে হলো এটা কি আদৌ বাড়ি বলা যায়? তবে একটা জিনিস চোখে পড়লো, খাট আর কয়েকটি আসবাব বাদে বাকি সবই পড়াশোনার জিনিস। বাসার যে অবস্থা, এটা হচ্ছে ওদের থাকার মূল ঘর। এই মূল ঘরে দেখা যাচ্ছে যে ওই পাশে ওরা থাকে আর এই পাশে আর মা এবং ছোট ভাই থাকে। বিশেষ করে আপনারা দেখেন ভাঙাচোরা, ওই পাশে একটা গরু ছিল, ওরা গরু বিক্রি করে অ্যাডমিশনের টাকা গোছাইছে এবং সংসার চালাইছে। কারণ ওই সময় তো পরীক্ষাও দিতে হবে, সংসারও চলতে হবে, যার কারণে ওরা উপায় না পেয়ে গরু বিক্রি করছে। যা এখন কিছু না কিছু ছাগল আছে। আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে একটা হোয়াইট বোর্ড আছে, সেটা হচ্ছে রিপন নিজে কাজ রাজমিস্ত্রির কাজ করার পাশাপাশি যে সময়টুকু পায়, এলাকার গরিব মেধাবী ছেলেদেরকে অল্প টাকার বিনিময়ে ও এখানে একটু প্রাইভেট পড়ে আর কি। পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি তে ভালো ফল করার পর প্রতিবেশীরা মিষ্টি খেতে চেয়েছিল, তারা কথা দিয়েছিল, কিন্তু খাওয়াতে পারেননি। আমি যখন পিএসসি পরীক্ষা দেই, পিএসসি পরীক্ষার পরে যখন আমি জিপিএ 5 পাইছিলাম, তখন সবাই বিশেষ করে আমার পাড়ার প্রতিবেশী চাচা চাচিরা, ছোট ভাই বোনেরা, ওরা বলতো যে তাহলে পারে রিপন যেহেতু ভালো রেজাল্ট করলে তাহলে পারে মিষ্টি খাও। তো ওরকম সামর্থ্য হয় নাই। আজকে আনন্দ মানে আসলে আজকে অন্যরকম আনন্দ লাগতেছে। মিষ্টি খাওয়ানোর মতো সামর্থ্য নাই, বুঝলেন না? গরিব, একবারে গরিব। আর বাপটা মারা দেওয়ার পরে এখানে চলার মতো পরিস্থিতি নেই। ওরা মনে করেন যে রাজমিস্ত্রির কাজ করে, এমন সেমন করে মনে করেন লেখাপড়া করে, কিছু কিছু ছাত্র লেখাপড়া করায়, এইভাবেই মনে করেন যে ওরা কষ্টে চলতেছে আর কি। 6 জনের খাবারের জন্য হাড় ভাঙা পরিশ্রম আর পুরনো বই কিনতে ভাঙ্গারের দোকানে যাওয়া, এ সংসারে খুশির সংবাদে মিষ্টি খাওয়ানো সম্ভব ছিল না। আমরা ভাবলাম এই দুই ভাইয়ের বিশ্ববিদ্যালয়ে ভর্তির আনন্দে যদি আত্মীয় প্রতিবেশীদের দাওয়াত দিয়ে খাওয়ানো যায়। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আমার মানে ইচ্ছা লাগতেছে আমি যেন ভবিষ্যতে এরকম কিছু করতে পারি। ভবিষ্যতে নিজের টাকায় আমি যেন মানুষ কিভাবে খাওয়াতে পারি, সুন্দর একটা মানুষ হতে পারি এবং আমাদের এই গ্রামটাকে যেন আদর্শ গ্রামে পরিণত করতে পারি, এটাই আমার ইচ্ছে। হ্যাঁ, ওরা চেষ্টা করে সর্বোচ্চ যে আমাদের মেসর এখানে
ওখানে ভাঙুরি দোকান আছে, ওরা চেষ্টা করে ওইখান দিয়ে যদি একটা বই অল্প দামে বা এমনি যদি নিয়ে আসা পড়া যায়, ওরা চেষ্টা করছে যেভাবে ওরা পড়াশোনা করে আগে যেতে পারে, জাস্ট ওরা চেষ্টা করছে। অস্ট্রেলিয়া থেকে আদিবা তাহফিম যুক্ত হলেন চলতির সাথে, তিনি আয়োজনের দায়িত্ব নিলেন। অস্ট্রেলিয়া থেকে আদিবা আপা, উনি এটার ব্যবস্থা করছে, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ রাখে, ওনার পরিবারকে সুস্থ রাখে। এরকম আয়োজন ওরা শুধু অন্যের বাড়িতে দেখছে আর কি, মানে এরকম আয়োজন হওয়ার ওনারা কল্পনাও করতে পারেন, হয়তো ভাবছে যে আমার ছেলেরা বড় হবে একদিন, এরকম আয়োজন হবে। টিম চলতিকে ধন্যবাদ। আমি বলার পরে যে আদিবা আপা অস্ট্রেলিয়া থেকে যে সহযোগিতা করছে তাকে স্পেশালি ধন্যবাদ। আমি মনে করি সে এখানে ডোনেট করে মানে নিজে একটা তৃপ্ত বোধ হবে যে এই পরিবারে এসে তাই করতে পারছে। সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এই বাড়িতে কিন্তু একটা টিউবওয়েল নাই, অন্যের বাড়ি থেকে পানি আনতে হয়। আজকের যে রান্না বাড়া, আমরা মসজিদ থেকে পানি আনছি, অন্যের বাড়ি থেকে আনছি আয়রন পানি, দেখা যাচ্ছে এইখানে ভালো টয়লেটও নাই ওদের এবং গোসলের ব্যবস্থাও নাই। ওরা পুষ্কনির যা গোসল করে, খাবার পানিটা আনে অন্যের বাড়ি থেকে। হাড়ি পাতিলও ছিল না, মানে যা কিছু পাতিল আছে ওনারা জাস্ট পানি অন্যের বাড়ি থেকে আনার জন্য ব্যবহার করে, রান্নার কোনো পাতিল নাই। যার কারণে দেখা যাচ্ছে যে আমরা অন্য জায়গায় থেকে এখান থেকে 6 কিলো দূরের থেকে আমরা পাতিল নিয়ে আসছি আর কি। মানে রিপন যেখানে থাকতো, ইমন যেখানে থাকতো, আমরা ওইখান থেকে জিনিসটা নিয়ে আসছি আর কি। আসলে ও আমাকে গতকাল গিয়ে জানাচ্ছিল যে এরকম চলতি থেকে আসছে আমাদের বাসায়, ওনারাই সবকিছু অ্যারেঞ্জমেন্ট করবে, আমাদের শুধু সাথে থাকতে হবে। তো এটা ভালো লেগেছে আমার কাছে, সত্যিকার অর্থে অনেকটাই ভালো লেগেছে, কারণ এরকম কখনো হয় নাই। আবার অনেকগুলো ব্যক্তিকে দাওয়াত করে খাওয়াচ্ছে, উপলক্ষ ছিল ইউনিভার্সিটির চান্স পেয়েছে এটা, তো এটা প্রথমবারই আমরা দেখছি ওর বাসায়। সকালে ইমন রিপনকে নিয়ে বাজারে বের হলাম। গরুর মাংস কেনা থেকে শুরু, সদ্য জবাই হওয়া মাংসের দোকানে ইমনের সাথে কষের দর কষাকষি, গরুর কোন অংশ নেবে আর 7 কেজি মাংসে কত টাকা কমাবে। মানে বেশি করেন না আমরা, মানে যে মনে হয় যে গরিব মানুষ এই হিসেবে 5-7 কেজি নেবো। 7 কেজি নেবে? হ্যাঁ 7 কেজি নেবো। হ্যাঁ কত রাখবেন? কত রাখবেন? 100 টাকা তোমার লাগে না, এই 7 কেজি মাংস নেবো। মাংস তো 650 টাকা আবার দিয়া বাসের কাটা হাত মাংস কেনার পর ইমনের কথা শুনে মন খারাপ হয়ে গেল। আজও তাকে রাজমিস্ত্রির কাজে যেতে হবে, এই আনন্দের দিনেও থাকতে পারছে না। তবে কথা দিল দুপুরে এসে একসাথে খাবে। আমি যদি ভাইদের সাথে থেকে যাই তো 3-4টা লোক আমার জন্য, আমি যে আমার না আসাতে অনুপস্থিতিতে ওরা 3-4 জন চলে যাবে, তো ওদেরও দিন এনে দিন খায়, সেই কথা চিন্তা করে আমি ভাইদেরকে ছেড়ে আমি চলে যাচ্ছি। আবার আমি দুপুরে লাঞ্চ টাইমে আবার দেখা করব। ইমনকে বিদায় দিয়ে বাজার করলাম চাল, আলু, পেঁয়াজ, রসুন, লেবু, কাঁচামরিচ, নানা মশলা আর অবশ্যই মিষ্টি। এটা কত করে? 340। আর ওগুলো? 340। ও আচ্ছা, তাহলে এই যে এইগুলোই দেন, দুটা মিলাই দেন। প্রথমে যখন আমার পিএসসিতে রেজাল্ট দিচ্ছে তখন তো বাড়ির আশেপাশে পাড়ার প্রতিবেশী ওনারা বলছে যে রিপন ভালো রেজাল্ট করলে তাহলে মিষ্টি খাবো না। আমি শুধু বলছি যে হ্যাঁ খাবো, অবশ্যই খাবো, কিন্তু ওইরকম পরিস্থিতি হয় না। জিএসসিতেও তাই, এসএসসিতেও একই অবস্থা, এইচএসসিতেও একই অবস্থা। কিন্তু ইন্টারমিডিয়েট আপনার এই যে অ্যাডমিশন দিয়ে ইনশাল্লাহ ভার্সিটিতে চান্স পাওয়ার পরে আমার মনে হয় আজকে এই স্বপ্নটা পূরণ হবে, আমার মিষ্টি খাওয়াতে পারবো আজকে। খড়িও কিনতে হলো রান্নার জন্য। রিপনের মুখে শোনা গেল জীবনে প্রথম এত টাকার বাজার করলো তারা। প্রথমবার 7 কেজি মাংস কিনলো তাদের পরিবার। বাড়ি ফিরে হাক ডাক পড়ে গেল বাজার এসেছে। না না না, কোনোদিন করিনি। ঈদের সময় এসব ব্যবহার করতে পারবো, এটা আমার কাহুলি কি আমরা স্বল্প কেউ খাওয়াইনি। ঈদের দিন কি করছে? ঈদের দিন আমরা নিজেই রাঁধছি, আল্লাহ মাল্লাহ যাই ওই আমরা রাঁধছি। কুরবানি দিছিলেন কে? না না না, কুরবানি দিইনি। মা আর আত্মীয়রা কাজে লেগে গেলেন। প্রতিবেশী এক বাবুর্চি এলেন, পারিশ্রমিক নেবেন না। রান্নার চুলা ভেঙে গেছে, নতুন চুলা বানানো হচ্ছে। পাশের বাড়ি থেকে হাড়ি পাতিল আনা হলো, হামানদিস্তায় মশলা পেশা হচ্ছে, পাটায় মাংসের মশলা তৈরি হচ্ছে। রিপন একদিকে চেয়ার আনছে, আবার ছাত্র পড়াচ্ছে কোচিং এর মতো। সংগ্রাম ও দায়িত্ব একসাথে বয়ে বেড়ানো কেমন হয় তার জীবন্ত উদাহরণ রিপন। ঠিক আছে, আমি অনেক জায়গায় পড়ছি, অনেক জায়গায় পড়া শুরু করছিলাম, কিন্তু এইরকম পড়া কোনো জায়গায় পড়িনি।
মানে অনেক ভালো করে পড়ায়। রান্না চলুক, এই ফাঁকে ইমনকে একবার দেখে আসি। কাজের জায়গায় গিয়েই বোঝা গেল কতটা কষ্টের ভিতর দিয়ে তারা এগোচ্ছে। কথা হলো তার সহকর্মীর সাথেও। এই 4-5 বছর দিয়ে আমাদের হাতে কাজ করতেছে, পড়াশোনা করে আবার কাজও করে। ওদের আমি সবসময় আল্লাহ আল্লাহ ওদের মানুষের মধ্যে মানুষ বেলায় আমার কাছে এটা দেখে। হ্যাঁ, অনুষ্ঠান হচ্ছে, তারপরেও আমি কাজে আসলাম। এর মধ্যে একটাই কারণ যে আমার সাথে 2 জন কাজ করে, ওরা আমি যদি না আসি ওরা চলে যাবে, ওরা চলে গেলে ওরা দিন এনে দিন খায়। সেই জন্য আমি মানে নিজের বিবেক দিয়া এটা দেখলাম যে কিছুক্ষণ পর ইমনও বাড়ি ফিরবে। আমরা ফিরি আয়োজনে। মাংস রান্নার ঘ্রাণটা ছড়িয়ে পড়েছে, বিশুদ্ধ বাতাসে এই গন্ধ পেটের ক্ষুধা বাড়িয়ে দিচ্ছে। আত্মীয় প্রতিবেশী সবাই মিলেমিশে খাচ্ছেন। 30 থেকে 35 জনের আয়োজন। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর মধ্যে বোধহয় এদের খাওয়ার দৃশ্যটাই অন্যতম। না, আমি পরে খাই, সবাই খাই উঠুক, আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক হোক, তারপরে আমি খাবো। একদিন এই রিপনদের বাড়িতে এই আয়োজনটা ইতিহাস হয়ে থাকবে। 10 বছর পরে হয়তো রিপনদের বাড়িতে সুন্দর একটা দোতলা ভবন হবে। ইমন রিপনদের বিয়ে হয়তো মহা ধুমধামেই হবে। ইমন রিপনরা 5 ভাই বোনই হয়তো শিক্ষার জোরে ভালো আয় করবে, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের বড় কর্মকর্তা হবে। তখন এমন আয়োজন এই বাড়িতে হলে নিশ্চয়ই আজকের আয়োজনের গল্পটি মনে পড়বে নিশ্চয়ই চলতির কথা, অস্ট্রেলিয়া প্রবাসী আদিবার কথা, যার ছবিও কখনো দেখেনি এরা। অথচ এই বাড়িতে একটা আয়োজন তিনি করেছিলেন, তাদের আনন্দঘন একটা দিন উপহার দিয়েছিলেন। কোনো একদিন নিশ্চয়ই ইমন রিপন রাতে খেতে বসে তাদের সন্তানদের গল্প শোনাবেন গর্বের সাথে। আমরা 2 ভাই একসময় রাজমিস্ত্রি ছিলাম, সেখান থেকে এতদূর এসেছি। সন্তানরা হয়তো শুনবে, কিন্তু কোনোদিন কি বুঝবে কতটা কষ্টের বিনিময়ে বাবাদের অর্জন? বিদায় কয়রাচর পাড়া।